সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় আগুন এবং জুলাই সনদ, এই বিষয়টি আলোচনা করব। স্টুডিওতে আমার সঙ্গে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন। এই মুহূর্তে পরিচয় করে দিই তাদের সঙ্গে। আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বাগত আপনাকে। আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, স্বাগত এই আয়োজনে। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত থাকার কথা রয়েছে বিমানবন্দর নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত MK জাকির হাসান। আমরা চেষ্টা করব তাকে যুক্ত করার জন্য। আগুন এবং জুলাই সনদ দুটো নিয়ে আলোচনা করব। শুরুতে একটু আগুন প্রসঙ্গ নিয়েই কথা বলতে চাই, কেননা যদি বলতেই হয় বাংলাদেশের ইতিহাসে এরকম ভয়াবহ আগুন, তারপরও এরকম একটি বিমানবন্দরের প্রধানতম বিমানবন্দর যদি আমাদেরটা বলি, সেটি একেবারেই ভুল হবে না। এবং জনগুরুত্বপূর্ণ একটি জায়গা, কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য যেটার সাথে আসলে জড়িত। 7 ঘন্টার দীর্ঘ সময় লেগেছে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে, এবং সারাটা দিনই মোটামুটি কিন্তু বিমান ওঠানামা সেখানে বন্ধ ছিল। বিকল্প হিসেবে চট্টগ্রাম এবং সিলেটের যে বিমানবন্দরগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে। আমাদের সঙ্গে সহকর্মী সম্রাট আনোয়ার, তিনি কিছুক্ষণের মধ্যে যুক্ত হতে পারেন। তিনি সেখানে আছেন, সেখানে সব কিছু কাভার করছেন। আমরা চেষ্টা করব তার সাথে একটু যুক্ত হয়ে সবশেষ যে খবরগুলো আছে সেগুলো একটু জানার জন্য। আশা করছি কিছুক্ষণের মধ্যে তিনি যুক্ত হবেন। অনেকগুলো প্রশ্ন আসলে আমাদের মনে উকি দিচ্ছে যে এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তা ব্যবস্থাটা কেমন ছিল, যে নিরাপত্তা ব্যবস্থাটা ছিল সেই নিরাপত্তা ব্যবস্থা কি পর্যাপ্ত ছিল, যে ব্যবস্থা পর্যাপ্ত ছিল কিনা সেটিকে আমরা পর্যাপ্তভাবে ব্যবহার করতে পেরেছি, কেন বা 7 ঘন্টা সময় লাগলো, কেন এত কম সময়ের মধ্যে এটি আসলে একবারে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো না। এর আগে আমরা চট্টগ্রামের যে আগুনটি দেখেছি, মিরপুরের আগুন দেখেছি, পরপর অনেকগুলো আগুন কিন্তু আমাদেরকে একটা অন্যরকম আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে। রাজনীতিতে জুলাই সনদ নিয়ে যখন আসলে কথা আমরা বলতে চাচ্ছিলাম, আজকে বলবো নিশ্চিতভাবেই সেখানকার কিন্তু রাজনীতিতে এক ধরনের জুলাই সনদের আগুন জ্বলছিল, সেখান থেকে এই ভয়াবহ আগুন। আমরা একটু এই আগুন নিয়ে একটু কথা বলি। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে একটু আসি। আপনার কাছে কি মনে হয়, প্রেস সচিব বলেছেন যদি কেউ নাশকতার চেষ্টা করে তাহলে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত যদিও বের হয়নি যে আসলে ঘটনার সূত্রপাত কোথায়। এত বড় একটা আগুন, এটিকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। সম্মানিত আলোচক যিনি প্রিন্স ভাই এখানে আছেন এবং দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আমার কথাটা হচ্ছে যে প্রেস সচিব তো এত কুইক রিয়্যাক্ট করার কোনো প্রয়োজন নেই। আর প্রেস সচিবকে ফোন করে তো আর কেউ নাশকতা করতে যাবে না। তা আপনাকে আমি ফোন করে গেলাম, অথবা আপনি জেনে রাখেন নামটা পাল্টিয়ে বললো যে আমি গেলাম, আপনি পারলে ঠেকান, সেরকম তো হবে না। আর একটা প্রেস সচিবের কাজও না এটাকে রিয়্যাক্ট করা। যাদের কাজ জাতীয় প্রতিরক্ষার দায়িত্বে যারা আছেন, রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী যেগুলো আছে, এবং এই এভিয়েশন, সিভিল এভিয়েশনের যারা বেসামরিক বিমান পরিবহনের যারা আছেন, তাদের আবার একটা আলাদা সিকিউরিটি টিম আছে। এটা তাদের কাজ, এবং এটা হচ্ছে আমাদের কি বলে ইকোনমিক একটা লাইফ লাইন থ্রু দ্য স্কাইওয়ে। যেভাবে সড়ক পথে চট্টগ্রাম এবং মোংলা, ওদিকে পায়রা, সেভাবে আকাশপথে এইটা হচ্ছে একটা আমাদের একটা লাইফ লাইন ইকোনমির। সেই জায়গাটাকে এত অরক্ষিত রাখা, এবং যেখানে এর আগে আপনি নিজেও বলে গেলেন যে এর ইমিডিয়েট আগে হয়েছে চিটাগাং ইপিজেডে, তার আগে হয়েছে বীরপুরে। এই যে জিনিসগুলো হচ্ছে, এরপর তো সতর্কতার আরও বেশি প্রয়োজনীয়তা ছিল, অনেক বেশি সতর্ক হওয়ার প্রয়োজন ছিল, সেটা হলো না। এখন যদি কেউ প্রশ্ন করে বা কেউ বলে যে নাশকতাকারীর চেষ্টা করা হলে, চেষ্টা যে হয়নি এ কথাটা উনি কী করে বলেন? এত তাড়াতাড়ি প্রেস সচিবের এটা বলা ঠিক হয়নি। আর একটা হচ্ছে যে এই একটা ছবি দেখেছিলাম, ঢাকায় বাংলা ছবিটার নাম ছিল আগুন নিয়ে খেলা। অনেক দিন আগে আমরা দেখেছি, খুব পপুলার, খুব হিট ছায়াছবি ছিল তখন এটা। এখন আগুন নিয়ে খেলাধুলা শুরু হয়েছে কিনা এ নিয়ে কিন্তু সাধারণ জনমনে একটা প্রশ্ন খুব বড় আকারে দেখা দিচ্ছে দিন দিন, একের পর এক ঘটনা ঘটার কারণে। এই বিষয়টি নিয়ে রহিন হোসেন প্রিন্স ভাই, আপনার কাছে একটু আসি। শত শত কোটি টাকার আসলে সম্পদ, একেবারে মেডিসিন থেকে শুরু করে ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে অনেক কিছু আসলে সেখানে সেই কার্গো ভিলেজে আসলে রাখা হয়। নিশ্চিতভাবেই এই ক্ষতি আসলে অপূরণীয় অর্থনৈতিকভাবে। এটি যেমনটি আলাল ভাই বলছিলেন যে আগুন নিয়ে খেলাকে শুরু হলো, পরপর অনেকগুলো আগুন আমরা দেখছি, এবং এটি তো আমাদের আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে যে সামনের দিনগুলোতে আমরা আর কি দেখব। ধন্যবাদ আপনাকে, আলাল ভাইকে ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা। না দেখেন, মানে আসলে এখনো পর্যন্ত তো আগুনটা নেভেনি। একটা ভালো খবর হচ্ছে যে এয়ারপোর্টে ওঠানামাটা শুরুর প্রক্রিয়াটা আছে, এবং ক্ষতিটা তো শত শত না, হয়তো কয়েক হাজার কোটি টাকা বোঝা যায়। কিন্তু মূল কথাটা যেটা আলাল ভাই উল্লেখ করেছেন, যেটা আমাদের এটা লাইফ লাইনের জায়গা, এবং
ধরেন যেটা আসছিল বা যাওয়ার জন্য প্রস্তুত ছিল, এই ধ্বংসযজ্ঞ আপনি উদ্ধার কখন কিভাবে হবে, তার তো সাইড ইফেক্টগুলো অনন্য হবে। তা সেটা নিয়ে তো এখন কথা বলে আমাদের কেউ তো আর নতুন কিছু করতে পারবো না, কিন্তু গুরুত্বটা এইখানেই দেওয়ার ব্যাপার, যেখানে আলোচনা আমাদের হয়েছে আমি সেটার নিরাপত্তা একমত। ব্যবস্থাটা আসলে কেমন ছিল যে আমি আমাদের 7 ওইটাই বলতে ঘন্টা চাইছি, সময় লেগে গেল? লাগলো, আমি ওইটাই বলছি যে প্রথমত দেখবেন যে আমাদের এই যে কি বলে অক্টোবর নভেম্বর এই সময় আমরা বিভিন্ন সময় দেখি একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু একেবারেই অন্য জায়গার ক্ষত শুকায়নি। মিরপুর, ইপিজেড আরও অনেক জায়গায় ঘটলো। তাহলে এইটা জানার পরে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের তো সব জায়গায় আরও সতর্কতা দরকার। স্বাভাবিক, আপনি হয়তো আপনার ফ্ল্যাটে আগুন লাগে না, অন্য একটা ফ্ল্যাটে আগুন লাগছে, জানার পরে তো আপনার ফ্ল্যাট তখন একটা তড়িঘড়ি করে নিজের সতর্কতা অবলম্বন করবে। তো এইখানে সরকারের তো এটা দরকার ছিল এবং ওই জায়গাটা আরও বেশি দরকার। একদম। সেটা আমাদের আসলে বোধগম্য না। আরও এত সময় লাগার বিষয়টা, এখন এত অত্যাধুনিক প্রযুক্তির কথা শুনি, সেই জায়গায় এটাও আমাদের বোধগম্য না। কিন্তু আমি ওই জায়গা থেকে মূল জায়গায় থাকতে চাই যে এর প্রকৃত কারণ যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, যারা এক্সপার্ট, তারা খুঁজে বের করুক। তাই সেইটার আগে আমরা এটা খালি কি বলে যে কথার মার প্যাচে কোনো কিছু যাতে না করি এবং কত দ্রুত এইটার সমাধান করা যায়, সমাধান বিশেষ করে আমাদের বিমানবন্দর চালু এবং অন্য অন্য জায়গায় নিরূপণ করে কিভাবে আমরা এই ক্ষতিপূরণ জায়গা খুঁজে বের করতে পারি, সেই ধারাটা আগানো দরকার বলে মনে করি। সেই সাথে শুধু এই কথাটুকু যুক্ত করি, আলোচনা আমি এখন আর তুলছি না, আমরা কিন্তু দেশের কোনো একটা নর্মাল পরিস্থিতিতে নাই। সুতরাং আমাদের দেশে একটা নর্মাল গণতন্ত্রের যাত্রা শুরু করার পথে আমরা আছি, এখনো পুরোপুরি শুরু হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তা সুতরাং সেই জায়গায় এই ধরনের কোনো ঘটনা আমাদের কোথাও কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করুক, সেইটা আমাদের একেবারেই কাম্য নয়। এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এম কে জাকির হাসান আমাদের সঙ্গে আছেন, তিনি বিমানবন্দর নিরাপত্তা বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। একেবারেই অত্যন্ত দুঃখের আসলে একটা বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় এবং আশঙ্কার বিষয় যে এরকম একটা ঘটনার সম্মুখীন আজকে আমাদের হতে হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এরকম একটি আগুনের ভয়াবহতা, 7 ঘন্টার প্রচেষ্টায় যেটি এখন কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে এবং যাত্রী সেবা চালু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অনেকগুলো প্রশ্নই আসলে এর মধ্যে আসছে যে কেন এরকম একটি জায়গায় এ ধরনের একটি বড় দুর্ঘটনা, সেই দুর্ঘটনা আসলে ঘটলো যখন, তখন নিরাপত্তা ব্যবস্থা সেখানে আসলে কেমন ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল, সেই নিরাপত্তা ব্যবস্থা আমরা পর্যাপ্তভাবে সেটিকে কাজে লাগাতে পেরেছি কিনা, সবকিছু মিলে আপনার কাছে একটু জানতে চাইবো আপনার আসলে মতামত কি। জি, অসংখ্য ধন্যবাদ। ইম্পোর্ট কার্গোতে আসলে যে কার্গো আগুনের ঘটনাটা ঘটেছে, যদিও আমরা মিডিয়াতে বারবার দেখছি কার্গো ভিলেজে, বাট এটা রং ইনফরমেশন। আচ্ছা, সো ধন্যবাদ। ইম্পোর্ট কার্গোটা হচ্ছে 8 নম্বর গেটের জাস্ট বাম দিকে। সো এইখানে আপনার নিরাপত্তা ব্যবস্থা নিজস্ব এয়ারপোর্টের এভিয়েশন সিকিউরিটি ফোর্স আছে, বাইরে বহিরাঙ্গনে আছে আপনাদের এপিবিএন রয়েছে, বিমানের সিকিউরিটি আছে। সুতরাং নিরাপত্তা ব্যবস্থা এখানে আগুনের সাথে সম্পর্কিত না আমার মনে হয়। যেখানে হয়েছে যে দুর্ঘটনাটা যে উৎপত্তিটা কিভাবে হয়েছে এটা বের করতে হবে। So, এটা বের করতে হলে তো প্রপার ইনভেস্টিগেশন অলরেডি হচ্ছে আমি জানি। এটা বের হয়ে আসার পরে আমরা বলতে পারবো যে কিভাবে আগুনটা ঘটলো। জি, তবে আপনি আগুন নিরাপত্তা নিভানোর জি আপনি নিরাপত্তা ব্যবস্থার কথা বলুন। বলছিলেন যেটি, সেটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কথা, কিন্তু আগুন যেটি সেটি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা কি সেখানে ছিল? আচ্ছা, হ্যাঁ সেটাই, মানে আপনি বলতে চাচ্ছেন যে আগুন হওয়ার আগে প্রোঅ্যাক্টিভ যে অ্যাকশন গুলো আমাদের নেওয়া উচিত সেগুলো ছিল কিনা। সেটা হ্যাঁ, যে সেটার জন্য এখন আমি যেটা মনে করি যে ইম্পোর্ট কার্গো কমপ্লেক্সের ভিতরে যেহেতু আগুনটা হয়, ওখানে নিজস্ব ফায়ার এক্সটিংগুইশার তো অবশ্যই আছে। তবে আমার যতটুকু ধারণা হয়তো ওখানে ফায়ার হাইড্রেন্ট ছিল না। তো হয়তো ভবিষ্যতে এটা পরিকল্পনা নেওয়া যেতে পারে যে ফায়ার হাইড্রেন্ট থাকলে হয়তো ইজিলি আরো কুইকলি এটাকে হ্যান্ডেল করা যেত। তবে যেভাবে আমরা দেখেছি যে বাহির থেকে যে সমস্ত ইউনিট গুলো এসে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস ইউনিট ইনক্লুডিং সিভিল এভিয়েশন ফায়ার সার্ভিস, তারা যথাযথ চেষ্টা করেছে। তবে আপনাকে বুঝতে হবে যে এরিয়াটা এমন যে এটা ইজি না হ্যান্ডেল করা বা ফাইট করা। তো এখানে প্রতিবন্ধকতা গুলোকে কাটিয়ে উঠে অনেক কষ্ট করেই তারা অনেক চেষ্টা করেছে এবং সক্ষম হয়েছে, যদিও সময়টা বেশি লেগেছে, বাট সক্ষম হয়েছে।
আমি আমি এটা নিয়ে একটু জানতে চাচ্ছি যে যেখানে হাজার কোটি টাকার সম্পদ, ইম্পোর্ট কার্গোতে আগুনের কথা আপনি বললেন একেবারে সুনির্দিষ্টভাবে, সেখানে দীর্ঘ সময় আসলে লাগার পেছনে কারণটা কি মনে করছেন, যে এই দীর্ঘ সময় কেন আসলে লাগলো? এটি আরো কম সময়ের মধ্যে আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো কিনা? আচ্ছা, এখন দুইটা জিনিস, একটা হচ্ছে এই ধরনের আগুন নেভানোর অভিজ্ঞতা আমার মনে হয় ফায়ার সার্ভিস ইউনিটের আছে কিনা আমার জানা নেই, বিকজ এয়ারপোর্টের ভিতরে আমরা সাধারণত যে সমস্ত মহড়াগুলো হয় সেখানে দেখবেন যে এয়ারক্রাফটের আগুন নেভানোর ক্ষেত্রে কি করা হয়, বোম থ্রেট হলে কি করা হয়, হাইজ্যাক হলে কি করা হয়, সেগুলোর কিন্তু মহড়া হয়। তবে এই ধরনের মহড়া এখন মনে হয় ইনক্লুড করা উচিত, যে যেখানে এইরকম আগুন নেভানোর ক্ষেত্রে কি কি করা উচিত। তবে এইখানে প্রতিবন্ধকতা কেন দেরি হলো, তার মধ্যে একটা মেইন কারণ হতে পারে যে ডেঞ্জারাস গুডস বলে আমরা যেটা বুঝি সেই ধরনের জিনিস এখানে ছিল এবং থাকবেই, কারণ ইম্পোর্ট হিসাবে এখানে কেমিক্যালস আসে, ফার্মাসিউটিক্যালস এর জন্য আসে, গার্মেন্টস আইটেমের জন্য আসে। তো এইগুলো কিন্তু দাহ্য পদার্থ, এবং এইটার যে আগুনটা হয় তড়িৎ গতিতে ছড়িয়ে যায় এবং এটা নিয়ন্ত্রণ করা অনেক দুরূহ ব্যাপার। সেই ক্ষেত্রে আমার মনে হয় এই দীর্ঘসূত্রিতার ঘটনাটা ঘটেছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আছেন। তিনি আজকের আমার আয়োজনের অতিথি। তিনি আপনার কাছে একটু প্রশ্ন করতে চান। জি, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্যে। তবে আমরা খুব বেশি দিন না, নিকট অতীতে দেখেছি বনানীতে এফআর টাওয়ারের যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছিল, অনেকগুলো প্রাণ ঝরে গিয়েছিল। তখন আমরা দেখেছি হাতির ঝিল ওইখান থেকে পানি নিয়ে সামরিক হেলিকপ্টার ওখানে গিয়ে পানি ছিটিয়ে দিয়েছে এবং এয়ারফোর্সের অন্যান্য অ্যাপারেটাসও তারা কাজে লাগিয়েছে। আজকে কিন্তু সেগুলোর প্রয়োজন পড়েনি, অথবা সেগুলো ব্যবহার করা হয়নি। যেটাই হোক, আপনি যেটা বললেন মিডিয়ায় যে তথ্যটা দেওয়া হয়েছে সেটাও আপনি বললেন যে সেটা ভুল। এখন এইভাবে যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে তো বিশ্লেষণ করতে করতে এই যে এটা হলো তৃতীয় ঘটনা। এর আগেও এরকম কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে মিরপুরে, তার পরপরই ইপিজেডে যেটা লেগেছে সেটাও সেখানে দাহ্য পদার্থই ছিল, বাংলা এবং ইংরেজি দুটো মিলিয়ে বললাম আর কি। তো সেগুলোর জন্য প্রিকশনারি মেজার যেগুলো, এগুলো নিরাপত্তা বিশ্লেষক হিসাবে আপনি মনে করেন না যে আগে থেকেই থাকা প্রয়োজন ছিল? অবশ্যই, অবশ্যই। এটা এখন ওই ইম্পোর্ট কার্গোতে কিভাবে ভিতরে যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা অবশ্যই ছিল। এখন কতটুকু ছিল বা এটা তো আমি অ্যাকচুয়ালি ওইখানকার কোনো মানে অভিজ্ঞতা আমার নেই ভিতরে কি আছে, বাট আমার মনে হয় এইগুলা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবশ্যই থাকার কথা। এখন ঘটনা হচ্ছে যে ওই আজকে এবং বন্ধের দিনও ছিল, হয়তো জনবলের কিছুটা স্বল্পতাও ছিল। তো এইগুলো সব মিলিয়ে হয়তো এখানে কিছুটা আপনার ব্যত্যয় ঘটেছে হইতে পারে। বাট আপনি যেটা বললেন এই বিমান বাহিনীর কথা যেটা বললেন, যে এখানে হেলিকপ্টার থেকে আগুন নেভানোর চেষ্টা করায়, কিন্তু এই যে আগুনটা আপনি দেখলেন এখানে কিন্তু রুফ ওভার দি ইম্পোর্ট কার্গো, তো উপরে পানি ছিটিয়ে কোনো লাভ হতো না। আরেকটা হচ্ছে যে আপনার যেভাবে আগুনটা উপরে উঠেছে কালো ধোঁয়া, সেখানে একটা হেলিকপ্টারকে নিয়ে আসা ভেরি রিস্কি অ্যাফেয়ার, নিয়ে আসা সম্ভব ছিল না। হয়তো এইসব কারণেই চেষ্টা অবশ্যই বিমান বাহিনী করার কথা, বাট যেটা সম্ভব হইলে সেক্ষেত্রে 100% এগিয়ে যাওয়ার কথা। তো এটা অবশ্যই ফ্লাইট সেফটি এবং আদার থিং চিন্তা করেই এই জিনিসগুলো ডিসিশন নেওয়া হয়। জনাব এম কে জাকির হাসান, আপনি আমাদের সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। আরেকটু আপনাকে একটু আটকাবো, আরো একজন অতিথি আমাদের সঙ্গে আছেন, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। তিনি আপনাকে একটু ছোট করে একটা প্রশ্ন একটু করতে চান। জি না, জাকির সাহেব ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে তো আমরা কিছু জানলাম। আমার দুইটা বিষয় আপনার আলোচনার প্রেক্ষিতে। একটা বুঝলাম যে ওই জায়গার যে অবস্থানগত জায়গা যেটা আছে সেটা হয়তো এ ধরনের ঘটনা ঘটলে সাথে সাথে ভূমিকা নেয় একটা কঠিন, আপনার কথা অনুযায়ী। দ্বিতীয়ত এখানে ইম্পোর্টেড দাহ্য পদার্থ থাকতে পারে, আপনি যেটা বললেন, তাতে করে হয়তো আগুনটা দ্রুত নিভানোটা কঠিন। এখন আমার একটু বুঝতে চাই আমি, এক নম্বর হচ্ছে যে যে জায়গায় আমাদের যে অবস্থান, আপনার এইখানে যে বললেন যে ইম্পোর্ট কার্গো স্টেশন, এইটা কি এইরকম জায়গা নাকি রাখাটা যথাযথ, না অন্য জায়গায় আমাদেরকে বিবেচনা করতে হবে? এটা এক নম্বর প্রশ্ন। দুই নম্বর হচ্ছে, এটা আমার বোঝার জন্য যে যে দাহ্য পদার্থগুলো যখন আসে তা সেই জায়গাগুলো তো আরও স্পেশাল কেয়ার থাকা দরকার, যাতে করে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা তো তার সাইড ইফেক্টগুলো বুঝি। তা সেই রকমের জায়গায় আমাদের সিস্টেমে এই ধরনের কোনো বিষয় আছে কিনা যদি আপনি একটু ছোট করে জানান। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে ইম্পোর্ট কার্গোর অবস্থানগত যে প্রশ্নটা করলেন,
হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি আমাদের এখন যখন তৈরি হয়েছিল সে অনুযায়ী ঠিক ছিল, বাট এখন যে হারে আমাদের কার্গো ইম্পোর্টের ভলিউম বেড়ে যাচ্ছে, সেটাতে আমরা এখানে আমার মনে হয় সিভিল এভিয়েশনের যে প্ল্যান, তাদের নতুন ইম্পোর্ট কার্গো অনেক বিশাল এক কমপ্লেক্স তৈরি হয়েছে, সেখানে শিফট হয়ে যাবে। এবং সেখানে শিফট হলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস হবে, বিকজ এটা আপনি জানেন যে বিদেশি সহায়তায় তৈরি হয়েছে জাইকার মাধ্যমে এবং আদার অর্গানাইজেশনের মাধ্যমে। সো ওখানে গেলে এই সমস্যাগুলো থাকবে না ইনশাল্লাহ। আর এই যেটা বললেন যে যে অ্যাকশন, একটা প্রোটেকশন ব্যবস্থা থাকা উচিত দাহ্য পদার্থের এগেনস্টে, অবশ্যই থাকা উচিত, এবং সেটা ইনভেস্টিগেশন করে বেরিয়ে আসবে ঠিক মতো ছিল কি ছিল না। এটা আমি কমেন্টস করব না এই জন্য, বিকজ দিস ইজ কমপ্লিটলি দি জুরিসডিকশন অফ আদার এজেন্সিস, যেটা আমি সিভিল এভিয়েশনে ছিলাম, আমি এই ব্যাপারটাতে আমার কমেন্টস করা ঠিক হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব এম কে জাকির হাসান, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এটিএন নিউজের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালা, আপনার কাছে আসি। আমরা তো আসলে যে বিমানবন্দরের আগুনের কথা বলছিলাম, তার সাথে সাথে এটিও বলছিলাম যে রাজনীতিতেও একটি আগুন আমরা জুলাই সনদকে কেন্দ্র করে দেখেছি, যেটি অদৃশ্য। কেননা যাদের জন্য, বা এখন তো মোটামুটি সবাই প্রায় 25টি দল সেটিতে সিগনেচার করেছেন, সেখানে যাদের জন্য বলা হতো যে প্রধান উপদেষ্টা আসলে জুলাই সনদের স্বাক্ষরের আয়োজনকে বিশেষ গুরুত্ব দিচ্ছিল, সেই এনসিপি সেখানে স্বাক্ষর করেনি। বিএনপি অনেক কিছুতেই, আমরা ঐকমত্য কমিশনের অনেক কিছুতেই নানাবিধ তাদের সমস্যার কথা বললেও পরবর্তীতে সেগুলো নির্বাচনের খাতির বা দেশের খাতিরে সেগুলো মেনে নিয়েছে। একটু জানতে চাইবো যে আইনি ভিত্তি না দেওয়া হলে জুলাই সনদের স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, শুধু আনুষ্ঠানিকতাই নয়, আইনি ভিত্তি না দিলে তা জনগণের সঙ্গে গণপ্রতারণার শামিল হবে। নাহিদ ইসলাম এমনটি বলেছেন এনসিপির। আমি একটু জানতে চাই এটি, যে আইনি ভিত্তি দেওয়া নিয়ে এত সংকট আসলে কেন? আপনাকে ধন্যবাদ। নাহিদ ইসলাম সাহেবের কথাটাকে সম্মান জানিয়েই আমি বলি যে এই তরুণ প্রজন্ম, জেনজি যাদেরকে এক কথায় বলা হয়, এদের সম্পর্কে বাংলাদেশের মানুষের বা সারা পৃথিবীব্যাপী সিনিয়র সিটিজেনদের একটা ধারণা ছিল যে এরা কি বলে, ওই টেকনোলজিতে আসক্ত, এরা বই পড়ে না, এরা ফেসবুক দেখে অভ্যস্ত, এরা নড়ে চড়ে না, এদের মধ্যে ইনোভেটিভ আইডিয়া নেই। তারা কিন্তু সেটাকে ভেঙে দেখিয়ে দিয়েছে জুলাই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে, যে না, তারাই সব কিছু পারে ভেঙে চুরে নতুন বন্দোবস্তের আয়োজন করতে। আর নাহিদ ইসলাম সাহেব যে কথাটা বলেছেন, সে কথাটা আসলে ঠিক না। এই সনদের বৈধতা, ওনার কথার প্রতি সম্মান রেখে আমি বলছি, যেমন এই 84টি সংস্কার প্রস্তাব আছে, যার মধ্যে 47টি হচ্ছে সংবিধান সম্পর্কিত। সে জায়গাটায় যেগুলো ভিন্ন মত আছে সেগুলো প্রস্তাবের পাশেই উল্লেখ করা হয়েছে। তারপরেও সনদের একটু গুরুত্বপূর্ণ দিক হচ্ছে 7 দফা অঙ্গীকারনামা, 7টা দফা, যার 3য় দফায় বলা হয়েছে, এইখানটা হয়েছে ওনার বক্তব্যের কন্ট্রাডিক্টরি, যার 3য় দফায় বলা হয়েছে এই সনদের বৈধতা ও যৌক্তিকতা নিয়ে দলগুলো কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। তো হলো না আইনি ভিত্তি? এটাই তো আইনি ভিত্তির একটা। তারপর আরও একটি বলি, আর অঙ্গীকারনামায় শেষ দফায় বলা হয়েছে জুলাই সনদে ঐক্যমতের ভিত্তিতে গৃহীত যেসব সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়নযোগ্য, অন্তর্বর্তী সরকার সেগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করবে। দুটোই কিন্তু একদম জলের মতো পরিষ্কার, বিশুদ্ধ জলের মতো। একটা হচ্ছে আইনি ভিত্তিটা দাঁড়ালো এভাবে যে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো স্টেক হোল্ডার এই সনদের ব্যাপারে, যেটা এগুলোতে সবাই একমত হয়েছে, সে ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না। আর দ্বিতীয়টা হলো যে এই সংস্কারের মধ্যে, এই সনদের মধ্যে যেগুলো অবিলম্বে বাস্তবায়নযোগ্য, এই সরকারই খুব দ্রুততম সময়ে সেগুলো বাস্তবায়ন করবে। দুটো শক্ত ভিত্তির উপর তো দাঁড়িয়ে গেল আইনি ভিত্তি। তারপরে আবার আইনি ভিত্তি নেই কথাটা কেন বলা হলো, এটা আমরা বুঝতে পারছি না। প্রিন্স ভাইয়ের কাছে একটু আসতে চাই, আপনারাও তো আসলে স্বাক্ষর করেননি, যদিও আপনারা বারবার সেটি পরিষ্কার করেছেন কেন স্বাক্ষর করেননি। তারপরে দর্শকদের উদ্দেশ্যে আরও একবার একটু জানতে চাইবো, এবং সেই সাথে ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানো হলো 21শে অক্টোবর পর্যন্ত, এর মধ্যে আপনাদের স্বাক্ষর করার সম্ভাবনা আছে কিনা? না, ধন্যবাদ আপনাকে। আমি ছোট ছোট করে 3টা পয়েন্টে বলি। দেখেন, প্রথমত আমি মনে করি যে ঐক্যমত্য মানে যেটা আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমাদের কথা হয়েছিল, এটা রক্ষিত হয় নাই। কেন? সহজ কথা হচ্ছে যে আমরা তো ওনাদের ভাষায় যে 30টা দল একসাথে বসেছিলাম, আমরা বসেছিলাম তো এখন 30টা দলের তো 30টা আদর্শ, তা সব ব্যাপারে তো ঐক্যমত্য হব না, বিশেষ করে আদর্শের কোশ্চেন। এবং এক এক দল ক্ষমতায় গেলে দেশটাকে একভাবে সাজাতে চায়। তা যার জন্য আমরা বলেছিলাম গণতান্ত্রিক সংস্কারের জন্য যতটুকু ঐক্যমত্য হয়ে যায় সেটাকে ঐক্যমত্য ধরেন, তাহলে তো আমাদের আপত্তি নেই। কিন্তু ওনারা এটা ব্রেক করলেন।
ব্রেক করে এমনকি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের 4 মূলনীতি বিষয়ক তারা তাদের ডিফ্যাক্টো যেভাবে লেখা হলো তাতে ওইটা নাকচ করে দেওয়ার জায়গাটায় ওনারা চলে গেলেন। যেমন ধরুন নারী আসন, আমরা বললাম যে আমাদের বহুদিনের দাবি এটা সংখ্যা বাড়াতে হবে, সরাসরি নির্বাচন। আচ্ছা, একমত হলাম না, আমরা ছেড়ে দিই, আগামী সংসদ এবং জনগণ ঠিক করবে। ওনারা এটাও একটা জোর করে নিয়ে আসলেন। একটা শাসনতান্ত্রিক পরিবর্তনের বিষয় হচ্ছে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট অন্যটা। হ্যাঁ, বিএনপি তারা তাদের ইস্তেহারে বলেছে ক্ষমতায় গেলে যখন করে রাজনৈতিকভাবে আমরা ঐক্যমত্য হবে না, তখন আমরা ফাইট করব। কিন্তু আপনি কেন আগে এসে এটা করতে চান? কারণ তো শাসনতান্ত্রিক পরিবর্তন, আমরা তো অন্যভাবেও চাইতে পারি। তাহলে এই ধরনের অনেকগুলো বিষয় আছে তাদের সাথে দ্বিমতের। বড় দ্বিমত হচ্ছে পটভূমি যেখানে লিখেছে যেভাবে পাকিস্তানের জন্ম, মুক্তিযুদ্ধ এবং 54 বছরের ইতিহাস, সেটা তো মেলে না। অঙ্গীকারের ব্যাপারে আমাদের আলাল ভাই একটা হয়তো ওনার একটা দৃষ্টিভঙ্গিতে বলেছেন, আমরা অবশ্যই যেটা করলাম সেটা জনগণের সামনে অঙ্গীকারবদ্ধ হইতে পারি, কিন্তু আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই জায়গাটা আমরা একমত না। ঐক্যমতের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট এবং ঘোরতর দ্বিমতকে ওনার ঐক্যমত্য বললেন এবং ওই অঙ্গীকারনামায় লিখছে যে আমরা সবাই এটা সবটাই সম্পূর্ণ বাস্তবায়নের প্রচেষ্টা চালাবো। তা সুতরাং এই রকমের জায়গায় তারপরে ধরুন পটভূমিতে আগে লেখা ছিল যে 106 সেই অনুচ্ছেদের সুপ্রিম কোর্টের পরামর্শে এই সরকার করেছে, ওইটাও বাদ দেওয়া হলো। অর্থাৎ এমনভাবে করা হলো। আর অনেক জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এইটা ডিফ্যাক্টো 71কে 47 বা 24 দিয়ে রিপ্লেসমেন্টের কথা। যেমন ধরুন বোঝার জন্যে যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র, স্বাধীনতার ঘোষণা, এটাকে বাদ দিয়ে তফসিলে আছে বাদ দেওয়ার কথা বলা হলো। আবার এইখানে এই যে পুরো যে সনদ সেইটাকে অনুচ্ছেদে দেওয়ার কথা বলা হলো। তার মানে এই ধরনের বিষয় আমরা বলেছি যে আমরা এটার সাথে এই কারণে থাকছি না, এটা আমাদের আদর্শিক অবস্থান। কিন্তু আমাদের কথা পরিষ্কার যে আমরা জনগণের সামনে যে দীর্ঘ ঐক্যমত্যের আলোচনায় যে যে বিষয় ঐক্যমত্য হয়েছি সেটা আমরা জনগণের সামনে অলরেডি ঘোষণা দিয়েছি এবং আগামীতে আমরা ঘোষণা দেব। আর আমাদের যে রাজনৈতিক মতপার্থক্য আদর্শিক আছে, আমরা আশা করব যারা ক্ষমতায় যাবে তারা এই ফাঁদে পা দেবে না। এই ধরনের বিষয়টিতে তাহলে আসছি, আমি শেষ করছি যে আমরা আশা করব যে তারা এটা করবে না এবং তারা যদি ভবিষ্যতে এটা করে আমরা রাজনৈতিকভাবে জনগণকে নিয়ে মোকাবেলা করব। এইবার আর ছোট্ট দুইটা কথা ছোট ছোট করে। 1 নম্বর, আলী রিয়াজ সাহেব বলে দিচ্ছেন যে এইটার পরিবর্তনের কোনো সুযোগ নেই। তা যদি পরিবর্তনের সুযোগ না থাকে আমাদেরও কথা, আমাদেরও স্বাক্ষরের সুযোগ নেই, কথা শেষ। একটা পয়েন্ট বলি, যে এইটার বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আমরা কিন্তু পরিষ্কার আগে থেকে 2টা সহজ কথা বলেছিলাম। এইটা ঐক্যমত্য করলো না বলেই নতুন জটিলতা একটা তৈরি হলো। সেটা কি আমরা বলেছিলাম যে দেখেন যে পয়েন্টগুলোতে একমত হলাম এর মধ্যে এখনকার আইনে যা যা বাস্তবায়ন করা যায় এক্ষুনি করে ফেলেন, 1 সেকেন্ড দেরি করার দরকার নেই। আর কতগুলো আছে সংবিধান পরিবর্তনের, তা সংবিধান পরিবর্তন গেলে কিভাবে করতে হবে তো সংবিধানেই লেখা আছে। কারণ এই সংবিধানের আন্ডারেই তো আপনারা ওত নিয়েছেন, শপথ নিয়েছেন। তো ওইখানে যেটা লেখা আছে এটা ছেড়ে দেন আগামী সংসদের প্রতি, তারা এটা করবে। গণভোট যদি দরকার হয় সেটা আগে করলে তো এর কোনো আইনি ভিত্তি আমরা দেখি না, অপ্রয়োজনীয় দেখি। গণভোট লাগবে কখন? আমরা যদি বুঝে থাকি সংবিধানে গণভোট নিয়ে আসতে হবে, এটা আসুক, আমরা চাই। আর একটা হচ্ছে আমাদের এই সংবিধানের কতকগুলো মৌলিক পরিবর্তন, সেটা আমরা অনেকটা চেয়েছি। সেইটা যদি করতে হয় খালি 2/3 মেজরিটি করলে হবে না। আমরা যেটা আইনবিদদের কাছে শুনি বা নানা মতো আছে, তারপরে তখন প্রয়োজন হলে গণভোট করব, আপত্তি নেই। তাহলে এই জিনিসটাকে কেউ যদি আমি মনে করি যে আমরা একটা সুযোগ পেয়েছি, আমরা আমাদের যে দৃষ্টিভঙ্গি বা আদর্শ পুরোটা বাস্তবায়ন করব, তা কি হবে? তা তো হবে না। এখানে কমিউনিস্ট পার্টি যদি মনে করে তার আদর্শ বাস্তবায়ন করবে, বিএনপি যদি মনে করে সুযোগ পেয়ে বাস্তবায়ন করব, তার মানে আমরা 30টা দল, আমাদেরকে কে ভাই এই অধিকার দিল? আমাদের অধিকারটা হচ্ছে জনগণের এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। সেইটার হাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে যদি আমরা ঐক্যমত্য হতাম এবং যতটুকু শব্দ একমত হয়েছি এইটা নিয়ে যদি একমতের জায়গায় থাকতাম, তাহলে এই সনদের ব্যাপারে এত দেরি হতো না। এবং আমার ধারণা শেষ দিকে যে অনৈক্যটা দেখা যাচ্ছে সেইটাও কিন্তু হতো না। কিন্তু আমি এটা বলে শেষ করি যে এইটা মনে রাখতে হবে, এইটা যেটা করা হলো, ধরেন আমাদের দ্বিমত আছে, ওই পয়েন্টে দ্বিমত, যেটা একমত আছে সেইটা আমরা বলবো, কিন্তু এইটা আলটিমেটলি জনগণ করবে এবং নির্বাচিত পার্লামেন্ট করবে। ওই জায়গায় যাওয়ার জন্যে কোনো প্রতিবন্ধকতা কোনো পক্ষ থেকে সৃষ্টি করা উচিত বলে আমরা মনে করছেন না। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জুলাই সনদে যারা স্বাক্ষর করেনি তাদের উদ্দেশ্যে বলেছেন যে আশা করি তারা স্বাক্ষর করবে এবং এটি নিয়ে নির্বাচনে বড় কোনো প্রভাব পড়বে না। অন্যদিকে এনসিপি নাহিদ ইসলাম বলছেন যে যারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা কি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন? এখন ওনারা যদি মনে করেন নাহিদ ইসলাম সাহেবরা আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছি,
সেটা তো প্রমাণ করার জায়গা একটাই, নির্বাচনে অংশগ্রহণ করে এটা প্রমাণিত হোক যে বিএনপি বা অন্য আরও যারা স্বাক্ষর করেছেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া প্রমাণ করার কোনো সুযোগ নেই। মৌখিক কথার উপরে তো এগুলো হয় না। আর যদি ওনারা মনে করেন যে এনসিপি হচ্ছে একটা ওই ফেসবুকের ভিআইপি অ্যাকাউন্টের মতো, আমাদের বিশ্বখ্যাত ফুটবলার নেইমার একবার একটা এক মহিলার নুড একটা ছবি, নগ্ন একটা ছবি তার ফেসবুকে দিয়েছিলেন তার পেজে। ওই মহিলা আবার নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল। তারপরে মহিলা এইটার আপত্তি দেওয়ার পরে এটা সরায়নি, টানা 1 সপ্তাহ ওইটা বহাল ছিল, ফেসবুক এটা সরায়নি আপত্তির পরে। এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম নিয়ে এই মহিলার নগ্ন ছবিটি দেখেছে প্রায় 5,80,00,000 মানুষ। তারপরে তারা সরিয়েছে, বিকজ দ্যাট ওয়াজ দি ভিআইপি অ্যাকাউন্ট। 58 লাখ ভিআইপি অ্যাকাউন্ট তখন ছিল 2019 পর্যন্ত ফেসবুকের। এখন কত আছে জানি না। এখন এই দেশে যদি কেউ ভিআইপি রাজনৈতিক দল হিসাবে নিজেদেরকে মনে করে, সেটা মনে করতে পারে। তাদের মেন্টররা কে কোথায় বসে তাদেরকে কি পরামর্শ দিচ্ছে আমরা জানি না, তবে তাদের মেন্টররা তাদেরকে ভালো কোনো পরামর্শ দিচ্ছে বলে আমার কাছে আপাত দৃষ্টিতে মনে হয় না একজন নাগরিক হিসেবে। নির্বাচনের উপর কোনো প্রভাব পড়তে পারে কিনা সালাউদ্দিন সাহেব যদি বলেছেন যে কোনো প্রভাব পড়বে না, তারপরে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। না, প্রভাব তো মানে এটা পড়বে না। কারণটা হচ্ছে এইখানে যে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদের মধ্যেই তো ভোটটা ভাগাভাগি হবে। যারা সনদেও স্বাক্ষর করবে না মেন্টরের পরামর্শে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, তাদেরটা কিভাবে আমরা প্রমাণ করবো? আমাদেরটা না হয় প্রমাণিত হলো, সে প্রমাণের অপেক্ষা তো আমাদেরকে থাকতে হবে। এখন উনি মন্তব্য করেছেন ভালো কথা, মতভিন্নতা মতবিরোধ এরা তো ডেমোক্রেসির বিউটি, গণতন্ত্রের সৌন্দর্য তো আমরা নষ্ট করতে চাই না। আমরাই তো বাংলাদেশে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। সুতরাং আমরা তো শত ফুল ফুটতে চাই, ফুটতে দাও সেই স্লোগানে বিশ্বাস করি। এখানে বলুক যে যার যেটা মন চায় বলুক, কিন্তু তারপরেও নির্বাচনে আসুক, নির্বাচনের মাধ্যমে যার যার জনপ্রিয়তা প্রমাণিত হোক, মানুষ কাদেরকে চায় কিংবা কারা বিচ্ছিন্ন হয়েছে আর কারা অবিচ্ছেদ্য অংশ হিসাবে আছে, এটা প্রমাণ হয়ে যাক। জি, আমি প্রিন্স ভাই আপনার কাছে একটু আসি। সেটি হচ্ছে যে ইসলামিক দলগুলো বেঁকেছিল যে তারা পিআর ছাড়া আসলে নির্বাচনে যাবে না, বা পিআর ছাড়া স্বাক্ষর করা নিয়ে একটা সংশয় ছিল তাদের, সেটিও করেছে তারা। তাহলে কি মানে নির্বাচনের আগে এখন প্রশ্ন হচ্ছে যে পিআর কি তাহলে তারা মানে পিআরটা আর নির্বাচন থাকছে না, এটা কি নিশ্চিত হয়ে গেল? না, পিআর তো এইবারের এই নির্বাচনে থাকার কোনো কারণই নাই। কারণ এখন যে নির্বাচনটা হবে, এখন যে সংবিধান আছে তার অধীনে হবে। তো আমাদের সংবিধানে তো এই আনুপাতিক নির্বাচনের পার্লামেন্টের কথা নাই। সুতরাং এই আলোচনা কেউ করতে পারে। যেমন ধরেন পিআরের বিষয়, আমরা তো স্থানীয় সরকারকে শক্তিশালী করার সাথে আনুপাতিক নির্বাচন একবারে না হোক নানা পদ্ধতির আলোচনা 90 দশক থেকে তুলেছি। কিন্তু এখন তো এইটা আলোচনা অপ্রয়োজনীয় আলোচনা। কারণ এখন হচ্ছে আমরা একটা গণঅভ্যুত্থানের পরে গণতন্ত্রের পথে হাঁটার জন্য একটা নির্বাচিত সরকার চাই, এবং সেই নির্বাচিত সরকার হবে এখনকার সিস্টেম অনুযায়ী। ওই নির্বাচন বরঞ্চ কিভাবে ভালো করা যায়, কিভাবে ভালো প্রার্থীরা জিতে আসতে পারে, সেই নজরটা দেওয়া দরকার। এমনকি ধরেন একটু আগে বললাম যে সনদের অনেকগুলোর সাথে আমরা একমত না বলে স্বাক্ষর করিনি, কিন্তু যেগুলোর সাথে আমরা একমত আছি আমরা তো সেটা বাস্তবায়ন চাইব, এবং মুক্তিযুদ্ধের বিরোধী কোনো অবস্থান থাকলে তার বিরুদ্ধচারণ করব। তার জন্য তো নির্বাচন দরকার এবং নির্বাচিত সরকার দরকার, সেই জায়গায় যেতে হবে বলে মনে করি। আর এই যে অনেকের কথা বললেন না, আমরা দেখি, আপনি আগেরবার আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার ধারণা যে আমি দেখলাম যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ওনাদের মেয়াদ তো আবার বাড়ানো হলো। প্রথমে আমি বুঝতে পারিনি কেন বাড়ানো হলো, তারপরে আমি বুঝেছি বাড়ানো হলো আসলেই যে উনি বলেছেন যে পরে কেউ চাইলেও স্বাক্ষর করতে পারবে। যদিও মানে কি বলে, আমাদের এই যে সোশ্যাল মিডিয়া তো নানা ধরনের স্যাটায়ার হয়, দেখলাম যে স্যাটায়ার করে একজন লিখছে, তার মানে কি পতিত শক্তিও এসে স্বাক্ষর করবে এই জন্য রাখছেন কিনা। তা আমি সেটা বলতে চাই না, আমি বলতে চাইছি হয়তোবা তারা মনে করছে আরও কারোর স্বাক্ষরের জন্য একটা পথ খোলা থাকবে। এবং উনি আরেকটা কথা বলেছেন, আমি প্রসঙ্গক্রমে বলি, আপনি তোলেন নাই কিন্তু আমি কথাটা তুলে রাখি। আমি জানি না এই কাজটা ঐক্যমত্য কমিশন যদি করে সেইটাও তাদের সাথে আমাদের দ্বিমত হবে কিনা। উনি বলেছেন যে এই যে যেটা সনদ নামে যে 3টা পার্ট যেটা হয়েছে এটার কোনো পরিবর্তন আর হবে না, কিন্তু আরেকটা বলেছেন যে বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে সরকারকে ওনারা সুনির্দিষ্ট পরামর্শ দেবেন 31 তারিখের মধ্যে। আমি জানি না তাহলে এই পরামর্শ দেবেন কি ওনাদের ইচ্ছা মতো, তার সাথে কিন্তু এই যে ঐক্যের আলোচনায় যারা তাদের সাথে হয়তো থাকবে না। যদিও এই আলোচনা হয়েছে, কিন্তু মাঝে যে সময়টা ক্ষেপণ করা হলো এই আলোচনা নিয়ে, যেমন আমরা তো স্পষ্ট বলে দিয়েছি, আমি আগেই বলেছি আর রিপিট করতে চাই না, তবুও বলি যেগুলো ঐক্যমত্য ছিলাম এখনই করে ফেলেন, আর ঐক্যমত্য যেগুলো নাই সংবিধান সংশোধন করে করতে হবে, পার্লামেন্টের উপরে ছেড়ে দেন। অনেকের অনেক মত, তা জানি না ওনারা
ওই যে যাদের কথা বললেন তাদেরকে স্বাক্ষর দেখানোর জন্যে অন্য কোনো বুদ্ধি টুদ্ধি বাইর করবে কিনা, এই জন্য ওনারা সময় বাড়িয়েছে কিনা। কিন্তু আমার কথা স্পষ্ট, আমাদের যে দ্বিমত আছে সেই দ্বিমত আমরা জনগণের কাছে নিয়ে যাব। এই সনদের ব্যাপারে যেটা আছে, যেটা ঐক্যমত্য অঙ্গীকার করেছি জাতির সামনে, সেটা আমরা বাস্তবায়নের জন্য আমরা সংগ্রাম করব। কিন্তু আমরা এই মুহূর্তেই দেখতে চাই নির্বাচিত সরকার, তার জন্যে কোনো কালক্ষেপণ চলবে না। আমি অনুরোধ জানাবো নির্বাচন কমিশন তারা দায়িত্ব নিয়েই এখনই আলাপ আলোচনা শুরু করুক। বিশেষ করে আরপিও নিয়ে আলোচনা আমাদের সাথে হয় নাই, কিভাবে ভালো নির্বাচন হবে করা দরকার, তারা সরকারের কাছে সহায়তা চাক, কিভাবে সহায়তা করতে পারে। এবং নির্বাচনের সময় আমরা তো এমন সরকার দেখতে চাইব, বা সরকারে এমন লোক দেখতে চাইব যারা একেবারে নির্দলীয় নিরপেক্ষ আচরণ করবে। সেইটা ছাড়া তো আসলে একটা ভালো নির্বাচনের জায়গায় আমরা যেতে পারবো না। সুতরাং সেই জায়গায় যাওয়ার জন্য নির্বাচন কমিশনের হাতেই আসলেই তো, আপনি ধরেন এখনো 4 মাসের কম সময় আছে। সাধারণ নিয়মে 3 মাসের মধ্যে আপনাদের, যদিও এই সরকারের কাছ থেকে সেটা আমরা আশা করছি না, কিন্তু সাধারণ নিয়মটা কি, আমরা যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন তো কম বেশি সব দল একমত হয়েছে, 2-1টা জায়গা ছাড়া। তা সেইখানে তো আমরা বলেছি যে 3 মাস তাদের সময় থাকবে এবং সেইখানে নির্দলীয় নিরপেক্ষ আচরণ করবে। তাহলে এইবারও নির্বাচনে তো আলটিমেটলি সেই ধারায় আসতে হবে। কে থাকবে না থাকবে আমি কিন্তু সে আলোচনা তুলছি না। নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার আসার সম্ভাবনা, আমি বলছি না থাকলেও ধরেন ডিফেক্ট এই সরকারই সেই আচরণ করতে হবে। এবং এই সরকারের যারা আছে তারা যদি কেউ নিরপেক্ষ না থাকে তাকে তো সরে যেতে হবে, তাই না হলে তো আর নিরপেক্ষ সরকার থাকলো না। একই সাথে আর এক সেকেন্ড বলি, যেমন ধরেন আরপিওর আলোচনা বলছি, এইখানে আপনি আজকে উপদেষ্টা আছেন, আপনি এখান থেকে কালকে কি ইলেকশন করবেন? নো, এটা তো হইতে পারে না। আমরা যেমন অনেকদিন খুবই কম সময় আছে, তারপরে তো উপদেষ্টা যারা আছে তারা তো বলেছে যে তফসিলের আগে তারা করলেও সেটা হবে কেন? আমি তো দাবি করি আরপিওর আলোচনা শুরু করুক, এবং আমাদের পুরনো দাবি অন্ততপক্ষে নির্বাচন করতে হলে কোনো দলের হয়ে করতে গেলে সেই দলে কমপক্ষে 3 বছর বা 5 বছর তার মেম্বারশিপ। অসংখ্য ধন্যবাদ আলাল ভাই। না হলে তার থাকা উচিত হবে না। যেটা প্রিন্স ভাই যেটা বলার চেষ্টা করেছেন, তার প্রেক্ষিতে আপনি মাঝখানে ঢুকে একটি বাক্য ব্যবহার করেছেন। আপনি আজকে দেখেন সর্বশেষ উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রচন্ড ক্ষোভ ঝেড়েছেন আমলাদের উপরে, যে আমরা জানি না, তারা কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে আগাম বসে থাকে, এমনকি কিছু কিছু ড্রাফটও তারা আগে রেডি করে রাখে, যে আমরা কোনো সিদ্ধান্ত দিলে, হ্যাঁ তারা দিলে পরে তারা কি বলবে সেই ফ্রেমও তারা রেডি করে রাখে। তো এই যে আমলাতন্ত্রের যে ভাব, এইখান থেকেও তো উত্তরণের জন্য এই সরকার যথেষ্ট অবদান রাখার সুযোগ আছে, কারণ তাদের তো দায়বদ্ধতাটা নাই এদের কাছে। অন্য নির্বাচিত একটি সরকারের দায়বদ্ধতা বা একটা সীমাবদ্ধতা থাকে, তাদের তো সেটা নাই। আর যারা এটা নিয়ে বেশি চেঁচামেচি করছে, নির্বাচন হবে না, হতে দেব না, মুক্তমুখ, তাদেরকে বলবো আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছি, সেই কবিতাটার 2টি লাইন তাদের উদ্দেশ্যে বলি। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার, সবাই বলে মিথ্যে বাজে, বকিস নে আর খবরদার। জি, অসংখ্য ধন্যবাদ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।